আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 2 সম্পর্কে ডিটেলসে পড়ার চেষ্টা করব। যে চ্যাপ্টারটা কমপ্লিট থাকলে একটি সৃজনশীল সম্পূর্ণ এবং তার পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নে একটি খ নম্বর প্রশ্ন তোমার অবশ্যই ইনশিওর হয়ে যাবে। তাহলে আমরা অধ্যায়টা শুরু করে ফেলি। তাহলে প্রথমেই যে নামটা আমরা পাবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা এটা যদি আমরা জানতে চাই, প্রথমে আমাদেরকে জানা উচিত যে পদার্থ কাকে বলে। তোমরা সকলে জানো যে পদার্থের কয়েকটা শর্ত আছে, সেটা হচ্ছে ভর আছে। পদার্থ মাত্রই তার ভর থাকবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে জায়গা দখল করে। এবং আরেকটা হচ্ছে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে প্রথমত আমরা দেখতে পারি যে পদার্থের অবস্থা হচ্ছে, এই যে জানার আগে আমাদেরকে প্রথমত জানতে হবে পদার্থ কাকে বলে। পদার্থ তিনটা শর্ত পূরণ করলে সেটাকে আমরা পদার্থ বলতে পারবো। একটা সত্তার ক্ষেত্রে যদি তার ভর থাকে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং তার পাশাপাশি সে জায়গা দখল করে, এই তিনটা শর্ত যদি তারা পূরণ করে তাহলে তাকে আমরা পদার্থ বলতে পারবো। এবং এই পদার্থের অবস্থা এটা মূলত তাপমাত্রা নির্ভর একটা অবস্থা কথা বলা হচ্ছে। তাপমাত্রার উপর নির্ভর করে পদার্থের অবস্থা হইতে পারে হচ্ছে তিনটা। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হইতে পারে তরল অবস্থা, আরেকটা হইতে পারে বায়বীয় অবস্থা। তাহলে টোটাল একটা পদার্থের ক্ষেত্রে তিন ধরনের অবস্থা আমরা স্বাভাবিকভাবে পাইতে পারি। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা তরল অবস্থা এবং আরেকটা হচ্ছে বায়বীয় অবস্থা। এই কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার মধ্যে আমরা কয়েকটা পার্থক্য দেখার চেষ্টা করব। এই পার্থক্যগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই যে অবস্থাগুলো, এগুলোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে কি কি পার্থক্য থাকতেছে। কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা আসি, যে প্রথম যে শর্তটা পাবো বা প্রথম যে বিষয়টা পাবো সেটা হচ্ছে তাদের নির্দিষ্ট আকার ও আকৃতি। নির্দিষ্ট আকার ও আকৃতি। নির্দিষ্ট আকার ও আকৃতির ক্ষেত্রে এখানে তোমাদের অনেকের ক্ষেত্রেই আকার এবং আকৃতি এই দুইটার ভেতরে একটু প্যাচ লাগে। এখানে আকার এবং আকৃতি বলতে কি বোঝানো হচ্ছে? আকার এবং আকৃতি বলতে বোঝানো হচ্ছে যে ওই বস্তুটা কি পরিমাণ জায়গা দখল করছে, এটা হচ্ছে ওই বস্তুর আকার। এবং ওই বস্তুটার গঠন কিরকম, এটা হইতেছে ওই বস্তুটার আকৃতি। তাহলে প্রথমত থাকতেছে আকার এবং তারপর থাকতেছে আকৃতি। আকৃতি হচ্ছে একটা বস্তুর গঠন কিরকম সেইটা বোঝায়, এবং আরেকটা বস্তুর আকার বলতে বোঝানো হচ্ছে যে ওই বস্তুটা কি পরিমাণ জায়গা দখল করছে। যেমন আমরা যদি দেখি দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ ত্রিভুজ আর একটা হচ্ছে বি ত্রিভুজ, আমরা এই দুইটার ক্ষেত্রে বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের আকার ভিন্ন, অর্থাৎ এই এ ত্রিভুজটা কম জায়গা দখল করছে, বি ত্রিভুজটা বেশি জায়গা দখল করছে। তাহলে এ এবং বি এর মধ্যে আকারে ভিন্নতা আছে কিন্তু আকৃতিতে ভিন্নতা নাই, কারণ দুইটার গঠন সেম কিন্তু জায়গা দখল ভিন্ন। তাই বলা যায় আকার ভিন্ন কিন্তু আকৃতি সেম। তাহলে একটা বস্তুর ক্ষেত্রে যদি কঠিন হয় সেটা, তাহলে সেটা নির্দিষ্ট আকার এবং আকৃতি পাওয়া যাবে, তরলের ক্ষেত্রে পাওয়া যাবে না, বায়বীয় পদার্থের ক্ষেত্রেও পাওয়া যাবে না। এরপরে যদি আসি নির্দিষ্ট আয়তন,
নির্দিষ্ট আয়তন বলতে সেটা আসলে কতটুকু জায়গা দখল করছে সেটাকে বোঝানো হয়। অর্থাৎ একটা বস্তু যে জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। এখন একটা জিনিস বুঝো যে একটা পানিকে, নির্দিষ্ট পরিমাণ পানিকে যদি বাটিতে রাখা হয় বাটির আকার ধারণ করবে, যদি জগে রাখা হয় জগের আকার ধারণ করবে, কোনো নলে রাখা হলে নলের আকার ধারণ করবে। কিন্তু আমরা যদি তরলকে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে নেই, তার কি পরিমাণ জায়গা দখল করতেছে এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তার কিন্তু বাটিতে যদি হাফ লিটার জায়গা দখল করে, জগেও হাফ লিটার জায়গা দখল করবে, নলের ভেতরে রাখলেও হাফ লিটার জায়গা দখল করবে। তার মানে তার নির্দিষ্ট আয়তন থাকতেছে, তবে তার নির্দিষ্ট আকার নাই। ঠিক আছে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তনও নাই। যেমন আমরা যদি বলি যে বায়বীয় পদার্থ যে কোনো ধোঁয়া বা কয়লার ধোঁয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কয়লার ধোঁয়া রুমের ভেতরে চতুর্দিকে ছড়ায় পড়তেছে। একটা পুরা কয়েল যদি রুমের এক ভেতরে জানলা দরজা বন্ধ করে দাও, তাহলে দেখবো পুরা ঘরে ধোঁয়া ছড়াই পড়ছে। ঠিক সেম ভাবে একটা ছোট্ট কয়লার খন্ডও যদি রাখো, তাহলে দেখবা ওই ছোট্ট কয়লার খন্ড থেকে অবশ্যই কম ধোঁয়া, সেটাও পুরা ঘরে ছড়াই পড়ছে। তার মানে এই বায়বীয় বস্তুগুলো কি পরিমাণ জায়গা দখল করবে এটা আসলে নির্দিষ্ট না। তার মানে এদের নির্দিষ্ট আকার, আকৃতি এবং আয়তন বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা পাবো না। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব এবং আরেকটা টার্ম হচ্ছে আন্তঃআণবিক শক্তি। দুইটা কণার ভেতরে বস্তুর যে কোনো দুইটা কণা, এটা একটা কণা হইতে পারে, এটা একটা কণা হইতে পারে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এদের ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করতেছে, এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এবং এই কণা দুইটার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্বটা, এই দুইটা কণার কেন্দ্র থেকে কেন্দ্র যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। একটা শক্তি থাকতেছে, তাদের ভিতরে কাজ করতেছে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এবং যে দূরত্বটা থাকতেছে এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। তাহলে আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। কেন কম হবে? কারণ তাদের কণাগুলো খুব কাছাকাছি থাকার চেষ্টা করে এবং তাদের শক্তিটা হবে হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে হবে হচ্ছে সবচেয়ে কম, কিন্তু আন্তঃআণবিক শক্তিটা এই কঠিন পদার্থের ক্ষেত্রে হবে হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব বলো আর আন্তঃআণবিক শক্তি বলো, দুইটাই হবে হচ্ছে মাঝারি। বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা বা কণা থেকে কণার যে দূরত্ব, এটা হবে হচ্ছে সবচেয়ে বেশি। এবং আন্তঃআণবিক শক্তি বা কণা থেকে কণার যে দূরত্বটা, যে শক্তিটা কাজ করে, সেই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এই শক্তিটা আমরা বায়বীয় পদার্থের ক্ষেত্রে পাবো হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা এই যে এই বক্সের মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয়ের মধ্যে কি কি পার্থক্য হইতে পারে সেটা আমরা খুব ভালোভাবে দেখে ফেললাম। এরপরে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কণার কম্পন। কণার কম্পন এটাও একটা পার্থক্যের বিষয় হইতে পারে। তার আগে আমাদের কণার গতিতত্ত্ব সম্পর্কে একটু পড়ে নিতে হবে। আমরা লিখে নেই যে কণার গতিতত্ত্ব। গতিতত্ত্ব, তাহলে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝানো হচ্ছে? কণার গতিতত্ত্ব বলতে বুঝাইতেছে যে প্রতিনিয়ত একটা
বস্তুর প্রত্যেকটা কণা কম্পনরত অবস্থায় আছে। তাহলে একটা কণা প্রতিনিয়ত কম্পনরত অবস্থায় থাকলে তার বস্তু ভেদে বা তার অবস্থা ভেদে কম্পনটা চেঞ্জ হতে পারে। কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম হবে, তরল পদার্থের ক্ষেত্রে মাঝারি হবে এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, অর্থাৎ ছোটাছুটি করবে ওয়ান টাইপ অফ। তাহলে এই যে কণার গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা যদি বলি যে কণার গতিতত্ত্ব, তাহলে কাকে বলতেছে? যে তত্ত্বে কণার কম্পনের উপর নির্ভর করে বা কণার কম্পনের উপরে ভিত্তি করে বস্তুর ভৌত অবস্থা বর্ণনা করা হচ্ছে। তাহলে একটা কণার গতি যদি সবচেয়ে বেশি অবস্থায় থাকে বা ছোটাছুটি করে, তাহলে সেটা ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এবং একটা বস্তু কণা যদি একেবারে প্রায় স্থির অবস্থায় কিন্তু তার নিজ অবস্থান থেকে কম্পনরত অবস্থায় আছে, তাহলে আমরা বলবো যে ওই কণাটা হচ্ছে কঠিন অবস্থায় আছে বা কঠিন বস্তুর একটা কণা। তাহলে এখানে আমরা বলতে পারি যে কণার কম্পন আমাদের কঠিন বস্তুর ক্ষেত্রে হবে সবচেয়ে কম। অর্থাৎ এই যে কণার গতিতত্ত্বে বলা আছে যে তত্ত্বে কণার কম্পনের উপর নির্ভর করে বস্তুর ভৌত অবস্থা বর্ণনা করা হয়, সেটাকে বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্ব থেকে আসলো হচ্ছে কণার কম্পন। কণার কম্পনটা আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে সবচেয়ে কম পাবো এবং গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবো। তাহলে তরল অবস্থায় অবশ্যই সেটা হবে হচ্ছে মাঝারি। এই হচ্ছে, আমি একটু চিত্র যদি আঁকাই দেই, তাহলে চিত্র আঁকাই দিলে আরেকটু বুঝতে সুবিধা হবে। সেটা হইতেছে কঠিন বস্তুর কণাগুলা একটু কাছাকাছি থাকে, মানে একদম একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকতেছে। তরল বস্তুর ক্ষেত্রে সেটা একটু দূরে দূরে থাকবে এবং বায়বীয় বস্তুর ক্ষেত্রে সেটা অনেকটাই দূরে দূরে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে এই যে ছকটা, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখার মাধ্যমে তোমরা কিন্তু আসলে নোট করে রাখতে পারো। এই পুরাটাতে একদম কঠিন তরল বায়বীয় পদার্থের পার্থক্যটা A to Z এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা কণার গতিতত্ত্ব যদি বোঝা হয়ে থাকে, তাহলে আমাদের এখন শুরু করা হবে হচ্ছে ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে, যেমন ধরো আতরের গন্ধ আমরা যে দেই, আমরা যে আতর লাগাই বা পারফিউম ইউজ করি, এটার গন্ধ যে ছড়ায় পড়ে, এটার গন্ধ যে ছড়ায় পড়তেছে, অর্থাৎ পারফিউমের অণুগুলো ছড়ায় পড়তেছে বা ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই দুর্গন্ধ যেটা, তাহলে দুর্গন্ধটাও ছড়ায় পড়তেছে। তাহলে এই যে কোনো গন্ধ ছড়ায় পড়তেছে বা কোনো ধোঁয়া ছড়ায় পড়তেছে, কিংবা যদি একটা বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলি চিনির টুকরা বা চিনির একটা দলা, বড় একটা দলা যদি পানির ভেতরে রাখা যায়, সেটা নিজে নিজে যদি মিশে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তাহলে আমরা লিখে ফেলি ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে যে প্রধান কিওয়ার্ড গুলা ব্যবহার করা হবে, এই কিওয়ার্ড গুলা লিখে দেই। সেটা হইতেছে, অবশ্যই ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। এরপরে সেটা কঠিন তরল বা বায়বীয় অবস্থার ক্ষেত্রে যাবে। এরপরে সেটা আরেকটা যাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, কঠিন তরল বায়বীয়। তারপরে আমরা পাবো হচ্ছে এটা হইতে হবে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে, এবং সেটা অবশ্যই সবগুলো ঘটনা ঘটবে সেটার ক্ষেত্রে দেখা যাবে তাপমাত্রা স্থির।
তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তা স্থির তাপমাত্রায় উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা আমি আরেকবার বলে ফেলি। কঠিন তরল বা বায়বীয় বস্তুর ক্ষেত্রে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে। ধরো একটা গ্লাসের নিলা এবং একটা গ্লাসের ভেতরে কিছুটা পানি নিলা, এই পানি নেওয়ার পরে এখানে চিনির টুকরা দিলে, কিছু চিনির টুকরাগুলা বা কোনো একটা দ্রবণের জন্য কিছু একটা দিলে আর কি, যেটা পানিতে মিশে যায়। তো সেটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটা স্বতঃস্ফূর্তভাবে পানিতে ছড়াই পড়তেছে। এটাকে তুমি নাড়তে পারবা না, এটাকে তুমি তাপমাত্রা বাড়াইতে পারবা না, বা এটাকে কোনোভাবে তুমি প্রভাবিত করতে পারবা না। তাহলে যদি প্রভাবিত করতে না পারো কোনোভাবে, নিজে নিজে একটা সময় গিয়ে দেখা যাবে এইখানে ঘনত্ব সবচেয়ে বেশি, একটা সময় গিয়ে পুরো গ্লাসের পানিতে এই চিনির বা যে বস্তুটা দেওয়া আছে সেই বস্তুটার ঘনত্ব পুরা পানির ভেতরে সমান হয়ে যাবে। তার মানে ঘনত্ব যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা কোণায় সমান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কণাগুলো ছড়ায় পড়তে থাকবে। তাহলে এই কণাগুলো ছড়ায় যে পড়তে থাকবে এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। যতক্ষণ না পর্যন্ত পুরা অঞ্চলে বা পুরা জায়গাটাতে ঘনত্ব সমান হইতেছে ততক্ষণ পর্যন্ত ব্যাপন চলতেই থাকবে। তাহলে এই যে ব্যাপন চলতেছে, এই ব্যাপনের উপরে কি কি প্রভাব থাকতে পারে? প্রভাব থাকতে পারে হচ্ছে বা নির্ভরশীলতা। এটাকে প্রভাব তো বলা যাবে না, এটাকে আমরা বলতে পারবো যে নির্ভরশীলতা, যে ব্যাপনের নির্ভরশীলতা আসলে কোথায় কোথায়। এখন প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, তাহলে আণবিক ভর আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন কার ব্যাপনের হার বেশি হবে? হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এটার ভর আসে হচ্ছে একটা হাইড্রোজেনের 1, দুইটা হাইড্রোজেনের 2, একটা নাইট্রোজেনের 14, দুইটা নাইট্রোজেনের 28। তার মানে দেখা যাবে যে এই যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপন হবে হচ্ছে হাইড্রোজেনের, মানে ব্যাপনের হার বা কত দ্রুত ব্যাপন হইতেছে এইটাকে বোঝানো হচ্ছে। তার মানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেনের ব্যাপনের হার হবে বেশি এবং নাইট্রোজেনের ব্যাপনের হার হবে হচ্ছে কম, কারণ তার অণুটা একটু ভারী। ভারী কিভাবে বুঝলাম? একটা কণার আণবিক ভর যত বেশি হবে ওই কণার অণুটা বা ওই কণাটা ততটা ভারী হবে, যার ফলে তার ছড়িয়ে পড়ার হার অনেক, মানে যদি ভারী হয় তাহলে ছড়িয়ে পড়ার হার কম হবে, যার ফলে আমরা বলতে পারি আণবিক ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে, এবং আণবিক ভর যত কম হবে ব্যাপনের হার তত বেশি হবে। এরপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, এখানে একটা ব্যাপার আছে, জিনিসটা বুঝতে হবে যে তাপমাত্রা কিভাবে প্রভাব ফেলতে পারে। আমরা প্রথমেই বলে দিছি ব্যাপনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হইতেছে নির্দিষ্ট তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই থাকতে হবে। যদি সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে পুরা প্রক্রিয়াতে সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে থাকতে হবে। যদি 25 ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে পুরা প্রক্রিয়াটা 25 ডিগ্রি সেলসিয়াসেই ঘটতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে স্থির 0 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রা, তখন যে হারে ব্যাপন হবে একই বস্তুর 25 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রায় ওই বস্তুর ব্যাপনের হারটা বেশি হবে। তার মানে তাপমাত্রা স্থির থাকলেও ভিন্ন ভিন্ন পরিবেশে বা ভিন্ন ভিন্ন সময়ে তাপমাত্রাটা ভিন্ন হইতে পারে, এবং তাপমাত্রা যদি ভিন্ন হয় তখন একই বস্তুর ব্যাপনের হার অবশ্যই বেশি হবে বা কম হবে, মানে পরিবর্তন হবে। এরপরে যেটা থাকতে পারে সেটা হইতেছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হইতেছে চাপ। চাপের উপরে ব্যাপনের কোনো নির্ভরশীলতা নাই, কারণ চাপ দিয়ে কখনোই আমরা ব্যাপনকে প্রভাবিত করতে পারবো না। তার মানে প্রথমে যে ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে চাপ। চাপের ব্যাপারে আমরা একদম ব্যাপনের ক্ষেত্রে 0, চাপের কোনো মানে চাপের কোনো প্রভাব নাই ব্যাপনের ক্ষেত্রে। ব্যাপনকে কোনোভাবে, মানে মোট কথা বায়ু চাপ যদি 1 অ্যাটমসফিয়ার হয়, 1 অ্যাটমসফিয়ার হইলে যে পরিমাণ
হারে বা যে হারে ব্যাপন ঘটবে, যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে 10 atm চাপ যদি দেওয়া যায় একটা বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা সেম হারে আমরা মানে ব্যাপন পাবো। তার মানে এই যে চাপের যে পার্থক্যটা হচ্ছে 1 atm বা 10 atm, এখানে চাপের পার্থক্যের ক্ষেত্রে কোনোভাবেই বলা যাচ্ছে না যে এটা তার ব্যাপনের হারকে বাড়ায় দিতে পারে আণবিক ভর, তারপরে হচ্ছে তাপমাত্রা, এবং আরেকটা হচ্ছে বস্তুর ভৌত অবস্থা। এই তিনটা হচ্ছে মূলত ব্যাপনের নির্ভরশীলতা, এবং একেবারে নির্ভরশীলতা নাই সেটা হচ্ছে চাপ। চাপের উপরে ব্যাপনের উপরে চাপের কোনো নির্ভরশীলতা নাই। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বইয়ে দেওয়া নাই, সেটা হইতেছে নিঃসরণ যেটা দেওয়া থাকবে, নিঃসরণের আরেকটা নাম হচ্ছে অনুব্যাপন। তার মানে নিঃসরণ এক ধরনের ব্যাপন। তাহলে নিঃসরণ বা অনুব্যাপনের ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের কি হবে, এই নিঃসরণ বা অনুব্যাপন, এখানে কিওয়ার্ড গুলো আগে আমরা বোঝার চেষ্টা করি। সেটা অবশ্যই উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, তারপরে হচ্ছে গ্যাসীয় পদার্থ, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, গ্যাসীয় পদার্থ, আরেকটা হচ্ছে সরু ছিদ্রপথে। তাহলে আমরা বলতে পারি নিঃসরণের সংজ্ঞা হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে গ্যাসীয় পদার্থের সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে নিঃসরণ। নিঃসরণের একটাই নির্ভরশীলতা আছে, সেটা হচ্ছে চাপ। চাপ যত বেশি পার্থক্য হবে, মানে উচ্চচাপ এর অঞ্চল এবং নিম্নচাপের অঞ্চল, এই দুইটার মধ্যে পার্থক্য যত বেশি হবে, চাপ মানে মোট কথা উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য যত বেশি হবে বা চাপের পার্থক্য যত বেশি হবে, নিঃসরণের হার তত বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা অনেক সময় অ্যারোসল স্প্রে করি। ধরে নিলাম এটা যদি একটা অ্যারোসল স্প্রের বোতল হয়, তাহলে অ্যারোসল স্প্রের ক্ষেত্রে দেখা যাবে কি যে অ্যারোসল স্প্রে করা হচ্ছে, প্রথমে সজোরে বেরিয়ে আসতেছে, তারপরে সেটা ছড়ায় পড়তেছে। তাহলে বোতলের ভেতরে যখন ছিল তখন সেটা উচ্চ চাপের অবস্থায় ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। যখন সেটা বাইরে থেকে মানে বাইরে চলে আসলো, ভেতর থেকে যখন বাইরে চলে আসলো, তখন উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে আসলো। এখানকার ছিদ্রটা অবশ্যই সরুভাবে থাকবে। এই সরু ছিদ্র দিয়ে যখন উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে আসতেছে, তখন দেখা যাচ্ছে এখানে নিঃসরণ ঘটতেছে। তার মানে এই অংশটাতে যেটা ঘটতেছে সেটা হচ্ছে নিঃসরণ, এবং তারপরে যে ছড়াই পড়তেছে এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তাহলে একটা হচ্ছে নিঃসরণ এবং আরেকটা হচ্ছে ব্যাপন। যখন কোনো কিছুর স্প্রে বোতল থেকে স্প্রে করা হয়, তখন সেখানে ব্যাপন এবং নিঃসরণ দুইটাই ঘটে। তাহলে কথা হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাপন এবং নিঃসরণ। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হইতেছে মোমবাতির জ্বলন, মোমবাতির গলন। মোমবাতির জ্বলন গলন, তাহলে একটা মোমবাতি আগে আঁকি। মোমবাতি যখন জ্বলতেছে, একটা মোমবাতি, তখন আমরা এখানে কঠিন অবস্থা পাচ্ছি, আমরা এই যে গোড়াতে এখানে আমরা তরল অবস্থা পাচ্ছি, এবং এই যে এখানে বার্নিং হইতেছে এখানে আমরা বায়বীয় অবস্থা পাইতেছি। একটা মোম যখন জ্বলতেছে তখন সেখানে আমরা কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় পাইতেছি। এখন এখানে একটা ব্যাপার আছে, যখন মোম যখন গলতেছে, অর্থাৎ মোম যখন
মোমের যখন গলন ঘটতেছে সেটা কঠিন থেকে তরল হইতেছে, আবার তাপ যদি হ্রাস হয় বা তাপমাত্রা হ্রাস হয়ে গেলে তখন সেটা কঠিন থেকে তরল থেকে আবার কঠিনে পরিণত হবে। তাহলে মোমের গলন হচ্ছে শুধুমাত্র ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে? ভৌত পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে যে তার অণুর গঠনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু তার কি হবে? ভৌত অবস্থার পরিবর্তন হবে। কণার গঠনের বা অণুর গঠনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু অণুর গঠন যেগুলো থাকবে, অণুর গঠনগুলা মানে একটা অণু থেকে আরেকটা অণুর ভেতরে যে দূরত্ব বা তাদের ভেতরে যে শক্তিটা কাজ করতেছে এইটার ভেতরে পার্থক্য হইতে পারে, কিন্তু তাদের অণুর যে গঠনটা সেখানে থেকেই যাবে। অর্থাৎ মোমের গলন যখন হচ্ছে তখন কঠিন থেকে সেটা তরল হইতেছে, কঠিন থেকে তরল হইতেছে, তার মানে মোম কিন্তু মোমই থাকতেছে, মোম কিন্তু চেঞ্জ হইতেছে না। যখন সেটা তরল থেকে আবার কঠিনে পরিণত হচ্ছে মানে তাপ কমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু মোম যখন জ্বলতেছে, মোমের জ্বলন, মোমের জ্বলন যখন মোম জ্বলতেছে তখন সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে মোমের ক্ষেত্রে কি হইতেছে? মোমের জ্বলন মানে হচ্ছে ভৌত এবং রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই পাওয়া যাইতেছে। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুইটাই ঘটতেছে। ভৌত পরিবর্তনে কি হচ্ছে? কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি রাসায়নিক পরিবর্তনে দেখা যাইতেছে মোমের যে বায়বীয় অবস্থাটা থাকতেছে বা গ্যাসীয় অবস্থা থাকতেছে সেটার সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটতেছে, সেখান থেকে আমরা পাইতেছি শক্তি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প পাইতেছি আমরা। তাহলে এটা হইতেছে বায়বীয় অবস্থার সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটতেছে এবং সেখান থেকে আমরা শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প পাইলাম। এরপরে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে। এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটা আছে এটাতে যাওয়ার আগে আমরা একটা ব্যাপার মিস করে ফেলছি, সেটা হইতেছে ব্যাপনের যে পরীক্ষা একটা দেওয়া আছে আমাদের বইয়ে, ওই পরীক্ষাটা আমরা একটু মিস করে ফেলছি, ওইটা আমরা একটু আগে পড়ে নিই। সেটা হইতেছে ব্যাপনের এখানে যে পরীক্ষাটা বলা হয়েছে সেটা হইতেছে একটা নল দেওয়া আছে, এই নলে একটা জায়গায় দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আরেকটা জায়গায় দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোন কোন বইয়ে বা কোন কোন সালের বইয়ে দেওয়া আছে NH3, ঠিক আছে? এটা যে কোনো একটা থাকতে পারে, কোথাও NH3 দেওয়া আছে, কোথাও NH4OH দেওয়া আছে। তো আমি দুইটাই বলে দিচ্ছি। সেটা হইতেছে যদি এখানে HCl থাকে তার সাথে যদি NH3 বিক্রিয়া করে তাহলে সেখানে আসবে হচ্ছে NH4Cl, আর যদি সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া থাকে HCl প্লাস NH4OH, তাহলে এখানে আসবে হচ্ছে NH4Cl প্লাস H2O। তাহলে কথা হইতেছে যে আমাদের এখানে আসলে ঘুরে ফিরে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা অ্যামোনিয়াম ক্লোরাইডে ব্যাক করতে হবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা থাকতেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আসলে কি? এটা হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি করে বা সাদা ধোঁয়া আমরা চোখে দেখতে পারবো। তাহলে এখন কথা হইতেছে এখানে তুলার ভেতরে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ভিজাই দেওয়া হয়েছে, একই সময়ে এখানে তুলার ভেতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজাই দেওয়া হয়েছে বা অ্যামোনিয়া ভিজাই দেওয়া হয়েছে। তাহলে এটা অবশ্যই কি হবে? স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পীভূত হবে এবং সেটা নলের ভেতরে ছড়ায় পড়বে। ঠিক সেম ভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া যেটার কথাই বলো সেটা এদিক থেকে ছড়ায় পড়বে। একটা সময় গিয়ে দেখা যাবে যে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এই যে NH4Cl এর সাদা ধোঁয়া,
সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। তাহলে এই যে সাদা ধোঁয়াটা সৃষ্টি হবে, সাদা ধোঁয়াটা আসলে কেন সৃষ্টি হচ্ছে? কারণ এখানে NH4Cl বা নিশাতল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে তৈরি হইতেছে। তাহলে এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা তৈরি হইতেছে, সেটা তৈরি হইতেছে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে আগায় থাকতেছে। এদিকে বেশি দূরত্ব অতিক্রম করছে, এদিকে কম দূরত্ব অতিক্রম করছে। কারণ যখন এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করতে যাবে, তখন সবচেয়ে বড় যে ব্যাপারটা দরকার সেটা হইতেছে এই পাশের যৌগটা এবং এই পাশের যৌগটা দুইটার ভেতরে সংস্পর্শ দরকার বা দুইটা একত্রিত হওয়া দরকার। তো দুইটার ভেতরে যে একত্রিত হওয়া বা সংস্পর্শের যে ব্যাপারটা থাকে, এই একত্রিত হওয়া বা সংস্পর্শের ব্যাপারটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মাঝামাঝি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা মাঝামাঝি না হয়ে একটু এই দিকে সরে আসছে। কারণটা কি? এইটা সম্পর্কে সৃজনশীল আসে অনেক সময়। তাহলে HCl এর আমরা যদি আণবিক ভর বের করি, হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে হচ্ছে 1 এবং ক্লোরিনের ক্ষেত্রে আসবে হচ্ছে 35.5, টোটাল আসবে হচ্ছে 36.5। আমরা যদি এই দুইটার ভর দেখি, কোনো ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকতে পারে, কোনো ক্ষেত্রে অ্যামোনিয়া দেওয়া থাকতে পারে। তাহলে এখানে আমরা দুইটারই ভর বের করব। নাইট্রোজেনের 14, 4টা হাইড্রোজেন 4, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে এখানে আসলো হচ্ছে আমাদের টোটাল 14, 16, 30 আর এখানে 35। এখানে আসবে হচ্ছে 14 যোগ তিনটা হাইড্রোজেন 3, টোটাল 17। তাহলে যেটাই হোক ওইখানে কিন্তু আণবিক ভর কম আছে দুইটার ক্ষেত্রে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকুক আর অ্যামোনিয়া থাকুক, এই পাশের যৌগটার আণবিক ভর কম আছে এবং এই পাশের যৌগটার আণবিক ভর বেশি আছে। আমরা একটু আগে পড়ছি যে আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপনের হার কম হবে, যদি আণবিক ভর কম হয় তাহলে তার ব্যাপনের হার বেশি হবে, অর্থাৎ সেটা দ্রুত ছড়ায় পড়বে। তাহলে এই যে আণবিক ভর এখানে কম হইলো, আণবিক ভর এখানে কম হওয়ার কারণে সেটা একটু দ্রুত ব্যাপিত হয়েছে বা দ্রুত ছড়ায় পড়তে পারছে, কিন্তু এখানে আণবিক ভর বেশি হওয়ার কারণে খুব একটা আগাইতে পারে নাই বা খুব একটা ছড়ায় পড়তে পারে নাই, যার ফলে এইটা এতটুকু দূরত্ব অতিক্রম করতে বা এই পাশের যৌগটা এতটুকু দূরত্ব অতিক্রম করতে এই পাশের যৌগটার আণবিক ভর কম হওয়ার কারণে সে তুলনামূলক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে, যার ফলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে সরে আসছে। এটাই হচ্ছে মূলত ব্যাপনের একটা পরীক্ষা, যেটার মাধ্যমে প্রমাণিত হয় যে ব্যাপন অবশ্যই আণবিক ভরের উপরে নির্ভর করে। আণবিক ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে, আণবিক ভর যত কম হবে ব্যাপনের হার তত বেশি হবে, অর্থাৎ এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে চলে যাব এবং আমাদের 29 এবং 30 পেজে সম্ভবত একটা ছক দেওয়া আছে, ছকটা পড়ার চেষ্টা করব, বা একটা গ্রাফ দেওয়া আছে। গলনাঙ্ক একটু স্ফুটনাঙ্ক মুখে বলে দেই যে গলনাঙ্ক একটা বস্তু যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে বলা হচ্ছে গলনাঙ্ক, একটা বস্তু যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। তার মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক যে তাপমাত্রায় গলতে শুরু করে, স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হইতে শুরু করে। তাহলে এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা যদি ক্লিয়ার থাকে, তারপরে আমরা তাহলে গ্রাফটা শুরু করে ফেলি। গ্রাফের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে x এবং y অক্ষ দেওয়া আছে, এটা x অক্ষ, এটা ও, এটা হচ্ছে y অক্ষ। এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে তাপমাত্রা, আর এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে সময়। এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, যেগুলো লাগবে আর কি সেগুলাই দিচ্ছি। আর সময় এখানে আমরা কয়েকটা দিয়ে দিলাম।
এই দিকে যত আগাবে তত সময় আগাবে, যত উপরের দিকে উঠবে তত তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদি এই বরাবর আগায় তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার সময়ের বৃদ্ধির সাথে সাথে তার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি এইরকম হয় যে এইভাবে যদি যায় তাহলে সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। যদি এইভাবে যায়, এইভাবে যাওয়া সম্ভব না, কারণ তাপমাত্রা বৃদ্ধি পেতে সময় লাগবে, এটা এইভাবে সম্ভব না। তার মানে এখানে পসিবিলিটি আছে শুধু এইভাবে যাবে, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা হচ্ছে এরকম সমান্তরাল যদি থাকে, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সেখানে সময় আগাচ্ছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তো একটা মজার ইনফরমেশন দিই, সেটা হইতেছে -40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল -40 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে সেম হয়, মানে 40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 40 ডিগ্রি ফারেনহাইট। এটা মনে রাখিও, এটা অনেক সময় আসে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই মানে রিডিং দেয় বা একই হচ্ছে ফলাফল দেয়, সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা বরফের ক্ষেত্রে আমরা -40 ডিগ্রি সেলসিয়াসে একটা বরফ নিলাম এবং সেটাকে আমরা ক্রমাগত তাপ দিচ্ছি। এখানকার পরিস্থিতিটা আগে বোঝা দরকার। এখানে আমরা প্রতিনিয়ত একটা বরফকে তাপ দিতেই থাকবো, এখানে আসলে তাপ চলতেই থাকবে। সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট হারে তার তাপমাত্রা বৃদ্ধি পাও আর না পাও, আমরা বলবো যে যদি তাদের মানে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে এক ধরনের গ্রাফ পাবো আমরা এইরকম, আর যদি তাপমাত্রা বৃদ্ধি না পায় তাহলে আমরা এইরকম গ্রাফ পাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ক্রমাগত কিন্তু একটা বরফকে তাপ দিচ্ছি, তাহলে একটা সময় গিয়া যখন আমরা তাপ দেব -40 ডিগ্রি সেলসিয়াস থেকে বরফের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং সেটা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাবে। এরপরে একটা নির্দিষ্ট সময় তার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে না, কিন্তু সময়ের সাথে সাথে তার কি হচ্ছে, তার তাপটাকে দেওয়া হচ্ছে, ক্রমাগত তাপ দেওয়া হচ্ছে, কিন্তু সে তাপ গ্রহণ করবে না। এই অংশটার ক্ষেত্রে একটু বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো ও থেকে এ পর্যন্ত তাকে যে পর্যন্ত যতগুলো তাপ দেওয়া হয়েছে সে তাপ গ্রহণের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু এ থেকে বি বিন্দু পর্যন্ত দেখা যাবে তার তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে না। কিন্তু আমরা কিন্তু ক্রমাগত শক্তি প্রয়োগ করতেছি বা আমরা ক্রমাগত তাপ প্রয়োগ করতেছি, তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত তার তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এই তাপটাকে তারা লুকায়ে রাখবে, ওই বস্তুটা লুকাবে। তাপটা তাহলে কই লুকাবে? এই তাপটা যখন শক্তি হিসেবে সে গ্রহণ করলো, করার পরে এই শক্তিটার মাধ্যমে সে তার কম্পন শক্তিকে বাড়াই দিচ্ছে। কম্পন শক্তিকে বাড়াইতেছে বলতে বোঝানো হইতেছে এখানে সে তার কম্পন বৃদ্ধি করতেছে। কম্পন বৃদ্ধি করতেছে তার মানে এ বিন্দুতে যে পরিমাণ কম্পন ছিল বি বিন্দুতে তার চেয়ে বেশি কম্পন থাকবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এ বিন্দুতে সে ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বি বিন্দুতে এসে তার কম্পনের পেছনে শক্তিটা ব্যবহার হয়েছে, যার ফলে তার ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে ছিল সে বরফ, এখানে গিয়ে হয়েছে হচ্ছে পানি। এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে যখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার পরে ওই পয়েন্টে গিয়া দেখা যাবে যে তার তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার যখন তাপমাত্রাটা বৃদ্ধি পাইলো, তারপরে দেখা যাবে ডি বিন্দু পর্যন্ত তার আবার নির্দিষ্ট একটা সময় তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে কিন্তু তার তাপমাত্রা বাড়ে নাই। তাপমাত্রা বাড়ে নাই মানে কি হয়েছে? সে তার তাপটাকে গ্রহণ করছে কিন্তু তাপটাকে ভেতরে ব্যবহার করছে বা তাপটাকে লুকায় রাখছে। তো তাপটাকে যখন লুকায় রাখতেছে, এই যে তাপটা লুকায় রাখতেছে, এই তাপটা তাহলে কই ব্যবহার করছে? এই তাপটা ব্যবহার করছে সে এই যে সি বিন্দুতে সে ছিল হচ্ছে পানি, 100 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল, ডি বিন্দুতে এসে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে পরিণত হয়েছে। তাহলে এই যে বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এবং তারপরে একটা সময় গিয়ে দেখা যাবে ই বিন্দু পর্যন্ত যত তাপমাত্রা বৃদ্ধি পাবে সে বাষ্প হইতে থাকবে। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো যে এই অংশটাতে সে তাপটাকে কি করলো, তাপটাকে সে লুকায় রাখলো। লুকানো শব্দটার আর একটা সমার্থক শব্দ হচ্ছে সুপ্ত। সুপ্ত গুপ্ত অনেক কিছু চলতেছে, যাই হোক আমরা পরে চলে আসি। তো এই যে সুপ্ত, তার মানে কি লুকায় থাকবে। তোমরা সবাই জানো যে সুপ্ত মানে হচ্ছে লুকানো। তাহলে এই যে সুপ্ত তাপ, সুপ্ত তাপ যেটা থাকবে, এই সুপ্ত তাপ, সুপ্ত মানে হচ্ছে লুকানো তাপ। তার মানে এই তাপটাকে সে গ্রহণ করলো, এবং গ্রহণ করার পরে সেইটাকে সে কি করলো, কণার কম্পনের পেছনে ব্যয় করলো। কণার কম্পনের পেছনে ব্যয় করার ফলে তার তাপ ব্যবহার হয়েছে, কিন্তু তাপমাত্রাটা বাড়ে নাই। তার মানে এই যে এ বিন্দুতে বরফটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বি বিন্দুতে এসেও সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, কিন্তু বরফ থেকে পানি হয়ে গেছে। সি বিন্দুতে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ডি বিন্দুতে এসে হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তার মানে এই অংশ বা এই অংশ সময় অতিবাহিত হয়েছে, সে তাপ গ্রহণ করছে, কিন্তু তার তাপমাত্রাটা বৃদ্ধি পায়নি। যেহেতু তার তাপমাত্রাটা বৃদ্ধি পায়নি, এই তাপটাকে বলা হচ্ছে সুপ্ত তাপ। তারপর তাহলে সুপ্ত তাপের সংজ্ঞাটা কি হবে? যে তাপ গ্রহণের মাধ্যমে কঠিন বস্তু তরল হয় অথবা তরল বস্তু বাষ্পে পরিণত হয়, তাকে আমরা বলবো সুপ্ত তাপ। এই চিত্রের জন্য এটা সার্বজনীন সংজ্ঞা না, সার্বজনীন সংজ্ঞা বলতেছি। সেটা হইতেছে যে তাপটা গ্রহণ বা বর্জনের ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু তার ভৌত অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা বলবো সুপ্ত তাপ। অর্থাৎ একটা বস্তু এ থেকে বি বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয়েছে। এই অংশটাতে তার তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, এই অংশটাতে তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। এইটাকে যে তাপটা এই সময় যে তাপটা গ্রহণ করছে ভৌত অবস্থার পরিবর্তনের জন্য, এটাকে আমরা বলবো সুপ্ত তাপ। আশা করি বুঝাতে পারছি। এখন স্ফুটনাঙ্ক, তাহলে এ বিন্দু যেটা, এটা হইতেছে এই গলনাঙ্ক, অর্থাৎ পানির গলনাঙ্ক হচ্ছে এ বিন্দু, এবং সি বিন্দু যেটা থাকতেছে, সি বিন্দুটা হইতেছে স্ফুটনাঙ্ক। তার মানে এখান থেকে পানির স্ফুটনাঙ্ক হইতেছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং গলনাঙ্ক হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে যেটা আসবে সেটা হইতেছে আমাদের এই গ্রাফটার একটা রিভার্স গ্রাফ আছে, এই রিভার্স গ্রাফটাও আমরা দেখব। এখানে আমরা দেখলাম সুপ্ত তাপ গ্রহণ করছে, এবার আমরা দেখব সুপ্ত তাপ কিভাবে বর্জন করে। দেখো, এটাকে আমরা নাম দিয়ে দেই এ বি সি ডি ই এফ। তাহলে এফ ই, তাহলে এখন কথা হচ্ছে এফ থেকে ই বিন্দু পর্যন্ত এফ এও ছিল বাষ্প, ইতেও হচ্ছে বাষ্প। আমি লিখে দেই, এখানে হচ্ছে বাষ্প, এখানে হচ্ছে বাষ্প। কিন্তু এখানে এই যে যখন তাপমাত্রাটা কমতেছে বা তাপ সে বর্জন করতেছে, তখন দেখা যাচ্ছে এখানে ই বিন্দুতে সে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, ডিতে এসে হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তাহলে এই যে ডি বিন্দুতে এসে পানিতে পরিণত হইলো, তাহলে কি হয়েছে, এই অংশটাতে তার তাপমাত্রা কমে নাই, কিন্তু সে কিছুটা তাপ ছাড়ছে। তাহলে আমরা এর আগের গ্রাফে ক্রমাগত যেমন তাপ প্রয়োগ করতেছিলাম, এখানে আমরা ক্রমাগত তাপ শোষণ করব। তাহলে এখানে তাপমাত্রা কমে নাই, কিন্তু ভৌত অবস্থা কি হয়েছে, ঘনীভূত হয়েছে। তার মানে সুপ্ত তাপ এখানে বর্জন করছে। ঠিক সেম ভাবে ডি থেকে সি পর্যন্ত তাপ গ্রহণের ফলে তার তাপমাত্রা কমছে। তার মানে এখানে ডিতে ছিল পানি, এইখানেও ছিল
পানি। তাহলে এখানে পানি, এখানেও পানি, কিন্তু সি থেকে যখন বিতে যাবে এই অংশটাতে তার গ্রাফটা নামে নাই, অর্থাৎ এই অংশটাতে সে বরফে পরিণত হবে, কারণ সে সুপ্ত তাপ ব্যয় করছে। সুপ্ত তাপ ব্যয় করা বা সুপ্ত তাপ ত্যাগ করা মানে হচ্ছে তার ভৌত অবস্থার পরিবর্তন হবে। যদি সুপ্ত তাপ গ্রহণ করে তাহলে কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প হইতে পারে। যদি সুপ্ত তাপ বর্জন করে তাহলে বাষ্প থেকে তরল অথবা তরল থেকে কঠিনে পরিণত হবে। তাহলে এই অংশটা আমরা বুঝতে পারতেছি যে পুরা গ্রাফটা, যে দেখো যদি তাপ প্রয়োগের পরে তার তাপমাত্রা বাড়ে তাহলে সে সুপ্ত তাপ গ্রহণ করে নাই, অর্থাৎ সে তাপটাকে লুকায় নাই। কিন্তু যদি তাপমাত্রা গ্রহণ পরিমাণ মতো দেওয়ার পরেও তার যদি তাপমাত্রা বৃদ্ধি না পায় তাহলে সে সুপ্ত তাপ গ্রহণ করছে, বা তার যদি তাপমাত্রা না কমে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যায় তাহলে সে সুপ্ত তাপ বর্জন করছে। তার মানে সুপ্ত তাপের সংজ্ঞাটা আমরা আবারও শুনি, সেটা তাহলে মনে থাকবে। সেটা হচ্ছে যে তাপটা গ্রহণ বা বর্জনের ফলে একটি বস্তুর ভৌত অবস্থার পরিবর্তন হয় কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো হচ্ছে সুপ্ত তাপ। এরপরে আমাদের কিছু অল্প একটু পড়া বাকি আছে, শেষ করে দিই। আমরা যদি কঠিন বস্তু যেটা থাকবে, একটা কঠিন বস্তুকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা হচ্ছে তরলে পরিণত হবে। তরলে যদি একটা বস্তুকে তাপ দেই সেটা বাষ্পতে পরিণত হবে। তাহলে ক্রমাগত এখানে তাপ দিতেছি আমরা। যদি বাষ্প থেকে তরলে পরিণত করতে চাই তাহলে সেটা তরলে পরিণত হবে, তাপ বিয়োগ করলাম বা তাপ শোষণ করলাম। তরলের তাপ শোষণ করলে সেটা হচ্ছে কঠিনে পরিণত হবে। তাহলে এই কঠিন থেকে তরল হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো হচ্ছে গলন। তরল থেকে বাষ্প হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো স্ফুটন। স্ফুটন বা বাষ্পীভবন। বাষ্প থেকে তরল হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে অবশ্যই বলবো ঘনীভবন বা আরেকটা নাম বলতে পারি, বয়ে দেওয়া না এটা, সেটা হচ্ছে তুহিনী ভবন। তুহিন মানে ঠান্ডা। এই তরল থেকে কঠিন, এটাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন। তাহলে কঠিন থেকে তরলে এটাই হচ্ছে গলন, তরল থেকে বাষ্প এটা হচ্ছে বাষ্পীভবন বা স্ফুটন, বাষ্প থেকে তরল এটা হচ্ছে ঘনীভবন বা তহিনীভবন, তরল থেকে কঠিন এটা হচ্ছে ঘনীভবন। তাহলে এখানে প্রকৃতিতে আমরা দেখতে পারবো সবসময় কোনো না কোনো ঘটনার কোনো না কোনো ব্যতিক্রম থাকবেই। ঠিক সেম ভাবে এটা আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে স্বাভাবিক বস্তুর ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পারবো সেটা সরাসরি জাম্প করে কঠিন থেকে বাষ্পতে চলে যায় এবং বাষ্প থেকে কঠিনে চলে যাচ্ছে। তার মানে কঠিন থেকে বাষ্প এবং বাষ্প থেকে কঠিন, তার মানে তাদের তরল অবস্থাটা থাকতেছে না। তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে একটা বস্তুর ক্ষেত্রে যদি তরল অবস্থা না থাকে তাহলে কি হয়। একটা বস্তু যদি তাপ দেওয়া হয় তাহলে সে স্বাভাবিকভাবে যদি যায় তাহলে কঠিন অবস্থা থেকে সর্বপ্রথম তরল অবস্থায় যাওয়ার কথা, কিন্তু কিছু পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, আবার বাষ্পটাকে শীতল করলে সে সরাসরি কঠিনে পরিণত হচ্ছে, অর্থাৎ কঠিন এবং বাষ্পের মধ্যে তার জীবনটা থাকতেছে। তাহলে কঠিনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই কঠিন থেকে বাষ্প হইতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন, আর এটাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন।
এই সেম চিত্রটা আমরা আরেকটা ক্ষেত্রে দেখতে পারি, সেটা হচ্ছে তরল এবং বাষ্পের ক্ষেত্রে। তরল এবং বাষ্পর ক্ষেত্রে যদি দেখি আমরা, তরল বাষ্প, তরল থেকে বাষ্প হবে সেটা হইতেছে বাষ্পীভবন, বাষ্প থেকে তরল হবে সেটা হচ্ছে ঘনীভবন। একটা তরলকে বাষ্পে পরিণত করলাম, বাষ্প থেকে আবার তরলে পরিণত করলাম, অর্থাৎ বাষ্পীভবন প্লাস ঘনীভবন সমান আসবে হচ্ছে পাতন। এবং এইটার ক্ষেত্রে যদি আসি আমরা, এখানে যেটা হবে সেটা হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইটা মিলে আসবে হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে পাতন এবং ঊর্ধ্বপাতনের ভেতরে পার্থক্যটা আশা করি বুঝাইতে পারছি। তরল থেকে বাষ্পে পরিণত হবে বাষ্পীভবন এবং বাষ্প থেকে তরলে পরিণত হবে ঘনীভবন, এই দুইটার যোগফল হইতেছে পাতন। কিন্তু সেটা যদি কঠিন এবং বাষ্পর মধ্যে হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতন এর ক্ষেত্রে যে পদার্থগুলোর ক্ষেত্রে ঘটে তাদেরকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ, ঊর্ধ্বপাতিত বা উদ্বায়ী পদার্থ। তাহলে ঊর্ধ্বপাতিত বা উদ্বায়ী পদার্থগুলোর ক্ষেত্রে দেখা যাবে কি যে এই বস্তুগুলা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। আমরা অনেক সময় আলমারি বা কোনো যে জায়গায় আরশোলা বা যে কোনো পোকামাকড় হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোতে আমরা ন্যাপথলিন ইউজ করতেছি। এই যে ন্যাপথলিনটা ইউজ করতেছি, এই ন্যাপথলিনটা এক ধরনের মানে ঊর্ধ্বপাতিত বা উদ্বায়ী বস্তু। তারপর নিশাদল ব্যবহার করা হইতেছে, তারপরে হচ্ছে কর্পূর ব্যবহার করে, এটা খাওয়ার কাজে অনেক সময় ব্যবহার করা যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাইতেছে এই অংশগুলাকে আমরা বলতে পারি যে হচ্ছে ঊর্ধ্বপাতন এবং পাতন। আশা করি বুঝতে পারছো। তবে এখানে একটা ব্যাপার আছে, ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে আমাদের সাধারণ যে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে গ্রাফটা পাইছিলাম ওইটা হচ্ছে একটু ভিন্ন গ্রাফ হবে। আমরা এর আগে যে গ্রাফটা দেখছিলাম এই গ্রাফটাতে দেখছিলাম যে অবস্থা থাকে তিনটা, যার ফলে সুপ্ততাপ গ্রহণ বা বর্জন হয় হচ্ছে দুইবার। কিন্তু আমরা যদি ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে দেখি তাহলে সেটা ঊর্ধ্বতাপপাতিত বস্তুর ক্ষেত্রে যদি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় তাহলে তার সুপ্ততাপ গ্রহণ হবে একবার। তাহলে এই অংশে কি থাকবে? এই অংশে থাকবে কঠিন, এই অংশেও থাকবে কঠিন, এখানে থাকবে হয়ে যাবে বাষ্প সুপ্ততাপ গ্রহণের পর, এখানেও হয়ে যাবে বাষ্প। ঠিক আছে। এবং এরপরে দেখা যাচ্ছে এখানে সুপ্ততাপ গ্রহণ করতেছে একবার, কিন্তু তাপমাত্রা যদি কমে তখনও দেখা যাবে সুপ্ততাপ বর্জন করতেছে একবার। তার মানে এখানে তোমরা খুব সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, যদি অবস্থা হয় দুইটা তাহলে গ্যাপ একটা, তার মানে সুপ্ততাপ গ্রহণ করবে বা বর্জন করবে একবার। কারণ ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে আমরা তরল অবস্থা পাইতেছি না, আমরা পাইতেছি দুইটা অবস্থা, একটা হচ্ছে কঠিন অবস্থা এবং আরেকটা হচ্ছে বায়বীয় অবস্থা। এই কঠিন এবং বায়বীয় অবস্থার মধ্যে গ্যাপ থাকবে একটা, যার ফলে সুপ্ততাপ গ্রহণ করুক বা বর্জন করুক সেটা হবে একবার। আর যদি বলি স্বাভাবিক বস্তুর ক্ষেত্রে যেখানে কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থা পাওয়া যাইতেছে সেখানে সুপ্ততাপ গ্রহণ বা বর্জন এটা হবে হচ্ছে দুইবার। আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর A to Z। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং যদি তোমার মনে হয় যে এটা তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি যার শুভাকাঙ্ক্ষী তাকে দিবা, সেটা অবশ্যই তুমি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।